তেহরান ওয়াশিংটনের যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাবার পর গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা এই সংঘাত ক্রমেই পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিয়েছে। শুক্রবার তেহরান জানিয়েছে মধ্যরাতে আমেরিকান বাহিনীর হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। এছাড়া স্প্লিন্টারের আঘাতে গুরুতর আহত হয়েছে এক শিশু। রাতভর দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দর খামির শহরে অন্তত ৫টি গুরুত্বপূর্ণ সেতু ও একটি ট্রেন স্টেশন গুঁড়িয়ে দিয়েছে ওয়াশিংটন। মূল ভূখণ্ডের যোগাযোগ ও বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে চালানো এই হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বিস্তীর্ণ এলাকা। এদিকে ইনশাহর প্রদেশের একটি বিমান ঘাঁটিতেও হামলা চালিয়েছে ইউএস সেন্ট্রাল কমান্ড। সেন্টকমের এসব বিমান হামলায় ইরানের চাবাহার বন্দরের নজরদারি টাওয়ার ধ্বংস হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশজুড়ে তীব্র বিদ্যুৎ বিপর্যয়ের আশঙ্কায় ইরানের সতর্কতা জারি করা হয়েছে। আর এই আগ্রাসনের বিরুদ্ধে রাজধানী তেহরানের রাস্তায় নেমে এসেছে হাজারো মানুষ। শুক্রবার জুমার খুতবা থেকে এসেছে আমেরিকান ঘাঁটি উপড়ে ফেলার চরম হুঁশিয়ারি। আমাদের প্রতিশোধের ধাপগুলো অত্যন্ত স্পষ্ট। প্রথমত, এই অপরাধের সাথে যারা জড়িত, তা সে আদেশদাতা হোক, পরিকল্পনাকারী হোক কিংবা সহায়তাকারী, সবাইকে জাহান্নামে পাঠানো হবে, কাউকে ছাড় দেয়া হবে না। দ্বিতীয়ত, এই অঞ্চল থেকে আমেরিকান ঘাঁটিগুলো উপড়ে ফেলায় আমাদের আসল প্রতিশোধ, এবং বীর মুক্তিযোদ্ধারা ইতোমধ্যে সেই আঘাত শুরু করে দিয়েছে। আমেরিকার এই ধ্বংসযজ্ঞের জবাবে মধ্যপ্রাচ্য জুড়ে একযোগে পাল্টা আঘাত এনেছে ইরানের রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি। কুয়েতের আমেরিকান ঘাঁটি সংলগ্ন বিদ্যুৎ ও পানি শোধনাগার, ওমানের নজরদারি রাডার, বাহরাইনের বিমান ঘাঁটি এবং জর্ডান সীমান্তে সিরিয়ার আলতানফ ঘাঁটিতে ইউএস বিশেষ কমান্ড সেন্টারে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। এদিকে ইরাকের কুর্দিস্তানে থাকা কোমালা পার্টির ক্যাম্পে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। এই হামলার তীব্র নিন্দা জানিয়ে একে ইরানের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে কুর্দিস্তান আঞ্চলিক সরকার। একই সাথে অবিলম্বে এই আঞ্চলিক উত্তেজনা বন্ধের দাবি জানিয়েছে তারা। দুই পরাশক্তির বিধ্বংসী লড়াইয়ে অবরুদ্ধ হয়ে পড়েছে বিশ্ব জ্বালানি সরবরাহের লাইফলাইন হরমুজ প্রণালী। ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে ওঠা এই সমুদ্রপথে বৃহস্পতিবার মাত্র 3টি পণ্যবাহী জাহাজ পার হয়েছে, যা মে মাসের পর সর্বনিম্ন। অন্যদিকে ইরানের ওপর পূর্ণ মাত্রায় অবরোধ কার্যকরে ইউএস মেরিন সেনারা একটি তেলবাহী ট্যাঙ্কারে অবস্থান নিয়েছে বলে জানা গেছে। ইউক্রেনের অন্যতম প্রধান কৃষ্ণসাগরীয় বন্দর ওডেসায় বৃহস্পতিবার রাতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় সামরিক প্রশাসনের তথ্য অনুযায়ী রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত 11টি আবাসিক ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলায় 2 জন বেসামরিক নাগরিক নিহত এবং অন্তত 8 জন আহত হয়েছেন। অন্যদিকে মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে 24 ঘণ্টায় তারা ইউক্রেনের জ্বালানি, পরিবহন অবকাঠামো এবং দূরপাল্লার ড্রোন তৈরির কারখানা সহ 147টি এলাকায় একযোগে হামলা চালিয়েছে। একই সাথে ইউক্রেনের ছোড়া 802টি ড্রোন এবং আমেরিকার তৈরি 5টি হিমার্স রকেট ভূপাতিত করার দাবি করেছে রুশ বিমান বাহিনী। এখানে এর আগে কখনো এমন ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়নি। এখন এত বেশি বিমান হামলার সাইরেন বাজে যে আমরা হিসাব হারিয়ে ফেলেছি। একটা সাইরেন থামতে না থামতে আরেকটা শুরু হয়। এটা এখন আমাদের নিত্যদিনের সঙ্গী। তবে রাশিয়ার এই আগ্রাসনের জবাবে কৃষ্ণসাগরে নজিরবিহীন হামলা চালিয়েছে কিয়েভ। ইউক্রেনের ড্রোন বাহিনীর কমান্ডার রবার্ট ব্রোডটি জানিয়েছেন শুক্রবার তাদের ড্রোনগুলো কৃষ্ণসাগরে একযোগে রাশিয়ার 12টি নৌযানে সফল আঘাত এনেছে, যার মধ্যে রয়েছে 9টি ড্রাই কার্গো, একটি তেলবাহী ট্যাঙ্কার, একটি গ্যাস ট্যাঙ্কার এবং একটি ট্যাগবট। কিয়েভের দাবি, এই হামলার মাধ্যমে চলতি জুলাই মাসেই আজভ ও কৃষ্ণসাগরে ক্ষতিগ্রস্ত হওয়া রুশ জাহাজের সংখ্যা দাঁড়িয়েছে 159টিতে। ইউক্রেনের এই সর্বাত্মক ড্রোন অভিযানের মূল লক্ষ্য রাশিয়ার শস্য ও তেল রপ্তানি খাতকে পঙ্গু করে দেয়া। ইউক্রেনের এই নিখুঁত ড্রোন কৌশলের সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে রাশিয়ার ভেতরে। একদিকে রুশ শোধনাগারগুলোতে লাগাতার ইউক্রেনিয়ান ড্রোন হামলার কারণে দেশটিতে তীব্র জ্বালানি সংকট তৈরি হয়েছে। অন্যদিকে আজব সাগর ও কৃষ্ণসাগরে রাশিয়ার প্রধান শস্য রপ্তানি রুটগুলো হামলার ফলে অচল হয়ে পড়ছে। বিশ্বের শীর্ষ গম রপ্তানিকারক দেশ হওয়া সত্ত্বেও রুট বন্ধ থাকায় রাশিয়ার কৃষকরা তাদের উৎপাদিত গম ও বার্লি বিক্রি করতে পারছেন না। ফলে নতুন মৌসুমের চাষাবাদের জন্য সার ও জ্বালানি কেনার অর্থ জোগাড় করতে পারছেন না তারা। পরিস্থিতি প্রতি বছর আরও খারাপের দিকে যাচ্ছে। গত বছর খরা আমাদের সবকিছু শেষ করে দিয়েছিল, আর এবার দেখা দিয়েছে চরম আর্থিক সংকট। মাঠে আমাদের ফসল আছে, কিন্তু আজব সাগরের নৌপথ বন্ধ থাকায় তা বিক্রি করার কোনো উপায় নেই।
গম, বার্লি সবকিছু বিক্রি বন্ধ। আমাদের এখন জরুরি টাকার দরকার, ডিজেল ও সার কেনার জন্য, কিন্তু আমরা পুরোপুরি আটকে পড়ে আছি। বিশেষজ্ঞদের মতে এই সংকটের দ্রুত সমাধান না হলে এবং আজব সাগরের রুট দীর্ঘমেয়াদে বন্ধ থাকলে বিশ্ববাজারে রাশিয়ার শস্য সরবরাহ 5 থেকে 10 মিলিয়ন টন পর্যন্ত কমে যেতে পারে, যা বৈশ্বিক খাদ্য বাজারে বড় বিপর্যয় ডেকে আনবে। এই আর্থিক লোকসানের ধাক্কায় আগামী বছরগুলোতে রাশিয়ার কৃষকরা চাষাবাদের পরিধি আরও কমিয়ে দিতে বাধ্য হতে পারেন। স্পেনের উত্তরাঞ্চলীয় অ্যারাগন প্রদেশ এখন নরককুণ্ড। ওরেস এবং উনকাস্তিলোর বিস্তীর্ণ পাহাড়ি অঞ্চল জুড়ে জ্বলছে আগুন। বুধবার থেকে শুরু হওয়া এই দাবানল ইতোমধ্যে 12,000 হেক্টরেরও বেশি ভূমি গ্রাস করেছে। আগুন লোকালয়ের দিকে ধেয়ে আসায় 5টি গ্রামের অন্তত 1,000 বাসিন্দাকে জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সামরিক জরুরি ইউনিটের শত শত সদস্য এবং 30টিরও বেশি বিশেষ বিমান। মাদ্রিদের উত্তর দিকে লোজুয়েলা এলাকাতেও প্রায় 700 হেক্টর বনভূমি পুড়ে গেছে। আগুন লাগানোর সন্দেহে সেখান থেকে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিজ্ঞানীদের মতে বসন্তের রেকর্ড বৃষ্টিপাতের কারণে এবার স্পেনে উদ্ভিদের অতিবৃদ্ধি ঘটেছিল, যা গ্রীষ্মের তীব্র তাপে শুকিয়ে গিয়ে এখন বিধ্বংসী জ্বালানি হিসেবে কাজ করছে। আমাদের বাড়িঘর আর মানুষগুলোকে কোনো মতে বাঁচানো গেছে, এছাড়া বাকি সব পুড়ে ছাই হয়ে গেছে। পাহাড়ি এলাকায় সবকিছুতে আগুন জ্বলছে। আমাদের সুন্দর প্রকৃতিটা কি অবস্থা হয়েছে আমরা কিছুই জানি না। সবকিছু চোখের সামনে পুড়ে যেতে দেখে এক চরম অসহায়ত্ব গ্রাস করেছে আমাদের। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, কিন্তু আগুন আমাদের নিয়ন্ত্রণে আসছে না। যখনই ভাবি পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলো, তখনই বাতাস এসে সবকিছু উলটপালট করে দেয়। দাবানলের এই তীব্র আঁচে পুড়ছে জার্মানিও। দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় মেকলেনবার্গ বোরপোমান রাজ্যের মুরিৎজ ন্যাশনাল পার্কের প্রায় 320 হেক্টর বনাঞ্চল এখন আগুনের গ্রাসে। দাবানল নিয়ন্ত্রণে 300-র বেশি সেনা সদস্য এবং বুন্দেসওয়্যারের একাধিক হেলিকপ্টার দিনরাত কাজ করছে। তবে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠেছে, কারণ এলাকাটি একসময় পূর্ব জার্মানির সামরিক প্রশিক্ষণ কেন্দ্র ছিল। মাটির নিচে থাকা অবিস্ফোরিত গোলাবারুদ অনবরত বিস্ফোরিত হতে থাকায় ফায়ার ফাইটারদের জন্য সরাসরি বনে ঢোকা অসম্ভব হয়ে পড়েছে। দমকা বাতাসের কারণে আগুন দ্রুত ছড়াতে থাকায় গ্রানজিন নামের একটি পৌরসভার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। জলবায়ু বিশেষজ্ঞরা সতর্ক করছেন যে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির ফলে বিশ্বজুড়ে দাবানলের মৌসুম আগের চেয়ে দীর্ঘ এবং তীব্র হচ্ছে। বিশেষ করে উত্তর গোলার্ধ ও ভূমধ্যসাগরীয় অঞ্চলে এর প্রকোপ সবচেয়ে বেশি। বিশ্বের বনাঞ্চলগুলোতে দাবানলের তীব্রতা ভয়াবহ মাত্রায় বাড়ছে। এর অন্যতম প্রধান কারণ জলবায়ু পরিবর্তন। বায়ুমণ্ডল যত উত্তপ্ত হচ্ছে, তা প্রকৃতি ও গাছপালা থেকে তত বেশি পানি শুষে নিচ্ছে। ফলে বনের গাছপালা অতিমাত্রায় দাহ্য পদার্থে পরিণত হচ্ছে। গত 4 দশকে বিশ্বব্যাপী দাবানলের মৌসুম 20% বেশি দীর্ঘ হয়েছে। বর্তমানে আগুন যেভাবে ছড়াচ্ছে, তা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি বিধ্বংসী রূপ নিচ্ছে। এদিকে ফ্রান্সে দাবদাহের কারণে সৃষ্টি হয়েছে শতাব্দীর অন্যতম ভয়াবহ খরা পরিস্থিতি। ফ্রান্সের দীর্ঘতম ঐতিহাসিক নদী লয়েরের বুক চিরে জেগে উঠেছে মাইলের পর মাইল বালুচর। নদীটির পানি প্রবাহ স্বাভাবিকের চেয়ে আশঙ্কাজনকভাবে কমে গেছে, যা সাধারণত অগাস্টের শেষ ভাগে দেখা যায়। এই পরিস্থিতিকে ব্যতিক্রমী খরা হিসেবে আখ্যা দিয়েছে দেশটির পরিবেশ মন্ত্রণালয়। ইতোমধ্যে ফ্রান্সের 99টি বিভাগে পানি ব্যবহারের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যার মধ্যে 48টি বিভাগে জারি রয়েছে সর্বোচ্চ সংকট অবস্থা। ধুলোবালি আর তীব্র দাবদাহের শহর ইরাকের বসরা। চারপাশের ধূসর মরুভূমি আর জ্বালানি শোধনাগারের প্রভাবে এই শহরের তাপমাত্রা প্রায়ই 122 ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে যায়। কিন্তু সেই রুক্ষ বসরাই এবার সেজে উঠছে সবুজ চাদরে। তাপমাত্রা নিয়ন্ত্রণের শহরের উত্তর পশ্চিম সীমানা ঘেঁষে গড়ে তোলা হচ্ছে 14 কিলোমিটার দীর্ঘ এক বিশাল সবুজ বেষ্টনী, যেখানে রোপণ করার জন্য নেদারল্যান্ডস থেকে আনা হয়েছে বিশেষ ধরনের হাইব্রিড ঘাসের বীজ। বসরার পরিস্থিতি ইরাকের অন্যান্য এলাকার চেয়ে ভিন্ন। এখানে প্রচুর তেল শোধনাগার রয়েছে এবং সবসময় উচ্চ তাপমাত্রা বজায় থাকে। তাই এখানকার মানুষকে সুরক্ষা দিতে আমরা এই সবুজ বেষ্টনী তৈরি করছি। রাস্তার পাশে গড়ে তোলা এই বৃক্ষ প্রাচীর বৈশ্বিক উষ্ণতা কমাতে এবং এলাকার তাপমাত্রা শীতল রাখতে সাহায্য করবে।
الستار النباتي اللي صار ইরাকের স্থানীয় প্রশাসনের সাথে বেসরকারি খাতের যৌথ অংশীদারত্বে চলছে এই প্রকল্প। ধুলো ঝড় থেকে রক্ষা করতে রোপণ করা ঘাসগুলোকে ঢেকে দেওয়া হয়েছে বিশেষ কালো জালে। প্রকল্পটির পরিচালক জানান, স্বাভাবিক আবহাওয়া পরিস্থিতির পাশাপাশি তেল উৎপাদন কেন্দ্র থাকায় বসরায় সবসময় রেকর্ড তাপমাত্রা অব্যাহত থাকে। তাই স্থানীয়দের সুরক্ষা দিতে প্রকল্পটির জন্য এই অঞ্চলকে বেছে নেওয়া হয়েছে। আমরা বিশেষ এক ধরনের ডাচ ঘাসের বীজের হাইব্রিডাইজেশন করেছি। এই বীজগুলো উচ্চ লবণাক্ত এবং চরম তাপমাত্রা সহ্য করতে পারে, যা বসরার আবহাওয়ার জন্য খুবই উপযোগী। এখন বছরের সবচেয়ে গরম সময় জুলাই মাস চলছে, তবু আমাদের রোপণ কাজ অব্যাহত রয়েছে। সাধারণ পরিস্থিতিতে এই সময়ে এখানে ঘাস রোপণ করা একেবারে অসম্ভব ছিল। প্রকল্প পরিচালক জানান, ডাচ এই বিশেষ হাইব্রিড বীজগুলো কেবল তীব্র গরমই সহ্য করে না, এটি অত্যন্ত পানি সাশ্রয়ী। মরুভূমির পানি সংকটের এই সময়ে যা অত্যন্ত স্বস্তিদায়ক। 2024 সালে ইরাকের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেশ জুড়ে 2.5 কোটি গাছ লাগানোর মহৎ উদ্যোগ নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় বসরার জলবায়ু রক্ষায় 10 মিলিয়নেরও বেশি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করে স্থানীয় কৃষি বিভাগ। বসরার সামগ্রিক আবহাওয়ার উন্নয়ন এবং বৈশ্বিক উষ্ণতা মোকাবেলার জন্য সবুজ অঞ্চল বৃদ্ধি ও বনায়ন কর্মসূচি জোরদার করা। জাতিসংঘের তথ্য অনুযায়ী বিগত দশকগুলোতে ইরাকের তাপমাত্রা অস্বাভাবিক হারে বেড়েছে। বসরার ডাচ প্রযুক্তি এই সবুজ বিপ্লব ইয়েমেন বা ইরাকের মতো মধ্যপ্রাচ্যের তীব্র দাবদাহে পোড়া দেশগুলোর জন্য নতুন আশার আলো দেখাচ্ছে। হাঙ্গেরির পূর্বাঞ্চলের বিস্তীর্ণ সমতল ভূমি ও জলাভূমি নিয়ে গড়ে ওঠা হোর্তোবাজি ন্যাশনাল পার্ক। প্রতি বছর হাজার হাজার পরিযায়ী পাখির নিরাপদ আবাস ও প্রজনন স্থল এই এলাকা। শরৎ এলে এখান থেকেই আফ্রিকার উদ্দেশ্যে উড়ে যায় অসংখ্য পাখি। কিন্তু এবছর আগাম তাপপ্রবাহ ও দীর্ঘস্থায়ী খরায় জলাভূমিগুলো দ্রুত শুকিয়ে যেতে শুরু করেছে। পরিস্থিতি মোকাবেলায় ওয়াটার ইনটু দ্য ল্যান্ডস্কেপ কর্মসূচির আওতায় সেচ খাল থেকে প্রায় 20 লাখ ঘনমিটার পানি আনা হচ্ছে জলাভূমিতে। জলাভূমির নিচের কাদামাটির স্তর এতটাই শুকিয়ে ফেটে গেছে যে পানি আর ধরে রাখতে পারছে না। ফুটোহাড়ির মতো সব পানি নিচে চলে যাচ্ছে। তাই আবার জলাভূমিগুলোকে পানি দিয়ে ভরাতে অনেক বেশি পানি প্রয়োজন হবে। পার্কের সবচেয়ে বড় জলাভূমি ফেকেতে রেত বা ব্ল্যাক মেডো। একসময় টিসা নদীর বন্যার পানিতে স্বাভাবিকভাবেই সিক্ত থাকত এই এলাকা। তবে 2013 সালে প্রথমবার এটি শুকিয়ে যায়। পরে 2022 সালের ভয়াবহ খরায় পুরো জলাভূমি শুকিয়ে গিয়ে 800 হেক্টরের বেশি এলাকা দাবানলে পুড়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন, চলতি বছরের শুরু থেকে পানির ঘাটতি ছিল। বৃষ্টিহীন বসন্ত ও অস্বাভাবিক গরমে ভূগর্ভস্থ পানির স্তরও ধারাবাহিকভাবে নিচে নেমে গেছে। এ বছর তাপপ্রবাহ অনেক আগে থেকেই শুরু হয়েছে। বসন্তে পর্যাপ্ত বৃষ্টি হয়নি, ফলে জলাভূমিগুলো পূর্ণ হতে পারেনি। তবে পরিবেশগত পুনরুদ্ধার কর্মসূচির মাধ্যমে পানি আনার সুযোগ পেয়েছি। এখনও সেচ খাল থেকে পানি আসছে। এই পানি না পেলে পুরো এলাকায় ইতোমধ্যে সম্পূর্ণ শুকিয়ে যেত। জলবায়ু পরিবর্তনের প্রভাব শুধু জলাভূমিতেই নয়, বদলে দিচ্ছে পরিযায়ী পাখিদের চলাচলের ধরনও। শীত কমে যাওয়ায় পাখিরা আগের তুলনায় অনেক আগে ফিরে আসছে। আবার শরতের অভিবাসনও শুরু হচ্ছে দ্রুত। সংরক্ষণবিদদের মতে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় জলাভূমির গুরুত্ব অপরিসীম। দীর্ঘমেয়াদে টিকে থাকতে হলে হাঙ্গেরিতে প্রবেশ করা নদীর পানি যতটা সম্ভব ধরে রাখতে হবে। এতে জলাভূমির ভারসাম্য বজায় থাকবে, ভূগর্ভস্থ পানির স্তরও পুনরুদ্ধার হবে। অন্যথায় বহু প্রাণী ও পাখির মতো আরও অসংখ্য প্রজাতি হারিয়ে যেতে পারে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।